সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কমেন্টস করে জানাবেন। আজকে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে লাইভ ক্লাস নাম্বার 4। তো আমি আলোচনা শুরু করছি। প্রশ্নে বলা হয়েছে 8 নম্বর অঙ্ক। এটা আগের যে 3টা লাইভ ক্লাস নেওয়া হয়েছে ওই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখে নেবেন। ওই ক্লাসের রেকর্ডিংটা গুগল ড্রাইভের মধ্যে দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করো, অঙ্কটা কিন্তু 2022 সালের, ওই সময় এটা পরীক্ষায় আসছিল। টোটাল অ্যাসেটস 75 লক্ষ টাকা, হুইচ যেখানে ইনক্লুড অন্তর্ভুক্ত আছে গুডউইল 5,75,000 টাকা, ডিসকাউন্ট অন শেয়ার 3 লক্ষ টাকা, ইনভেস্টমেন্ট 15,75,000 টাকা, ক্যাশ এট ব্যাংক 2 লক্ষ টাকা, ক্যাশ ইন হ্যান্ড 1 লক্ষ টাকা। তারপরে আলাদা করে বলা হয়েছে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টু টাকা 18 লক্ষ, অফ হুইচ যেখানে 3 লক্ষ রিপ্রেজেন্ট আইডিয়াল ফান্ড। তো 3 লক্ষ টাকা আইডিয়াল ফান্ড মানে হচ্ছে এটা নন ট্রেডিং, অব্যবসায়িক। ব্যাখ্যায় আমি পড়ে যাচ্ছি, আগে একবার পড়ি। দি কোম্পানির শর্ট টার্ম লোনস অ্যামাউন্টেড টু টাকা 11,25,000। শর্ট টার্ম মানে কি স্বল্প মেয়াদি, আর লং টার্ম লোন অ্যামাউন্টের টাকা মানে দীর্ঘমেয়াদী 5,75,000। এটা দীর্ঘমেয়াদী, আবার দীর্ঘমেয়াদী বন্ধকি আছে 9,75,000। দি ব্যালেন্স অফ রিজার্ভ ফান্ড অ্যামাউন্টেড টু টাকা 3 লক্ষ। সাধারণ সঞ্চিতি আছে 3 লক্ষ টাকা। দি নেট প্রফিট অফ দি কোম্পানি ডিউরিং দ্য লাস্ট 3 years ওয়ার টাকা 2020 8 লক্ষ টাকা, 2021 9 লক্ষ টাকা, 2022 13 লক্ষ টাকা। The normal profit expectation of similar company is approximately 15%. নর্মাল প্রফিট মানে নর্মাল রেট অফ রিটার্ন আমরা যেটাকে বলি, এনআরআর যেটা, এটা হচ্ছে 15%। ফাইন্ড আউট দি ভ্যালু অফ গুডউইল, গুডউইলের মূল্যটা বাইর করো। অফ দ্য কোম্পানি মেক রিজনেবল অ্যাজাম্পশন ওয়ার নেসেসারি, আর প্রয়োজনীয় ওয়ার্কিং যেখানে প্রয়োজন এগুলো করো, আর গুডউইলটা বাহির করো। তো অঙ্কটার মধ্যে তো অনেক কিছু বোঝার আছে, আবার অনেক কিছু মনে রাখার মতো আছে, মনে রাখতে হবে। তো আমার এই ক্লাস দেখার পরে তুমি প্রথমে দেখে দেখে মানে বুঝে বুঝে একবার অঙ্কটা প্র্যাকটিস করবে, তারপরে না দেখে একবার অঙ্কটা প্র্যাকটিস করবে, টোটাল 2 বার। আগের ধারাবাহিক ক্লাসগুলো যদি দেখে নাও আর এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখো, আশা করবো এর চেয়ে কঠিন অঙ্ক তোমাদের পরীক্ষায় আর থাকবে না। তো এখন যা মনে রাখতে হবে আর যা বুঝতে হবে আমি আলোচনা শুরু করছি। প্রথমত এই যে বলা হয়েছে টোটাল অ্যাসেটস 75 লক্ষ টাকা, এই টোটাল অ্যাসেটস যদি দেওয়া থাকে, টোটাল অ্যাসেটসের মধ্যে যত ধরনের সম্পদ অন্তর্ভুক্ত আছে, যত ধরনের সম্পদ অন্তর্ভুক্ত আছে সেইগুলা বাদ দিয়ে প্রথম নম্বর ওয়ার্কিং আদার অ্যাসেটস বাহির করতে হবে। আর এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, এই জন্য আমি বললাম যে অনেক কিছু মনে রাখার মতো আছে, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। লক্ষ্য করো 75 লক্ষ টাকা টোটাল অ্যাসেটস, মোট সম্পত্তি যেখানে চলতি সম্পদ, তারপর স্থায়ী সম্পদ, বিনিয়োগ সম্পদ, এগুলাই তো থাকবে। এই 75 লক্ষ টাকার মধ্যে গুডউইল আছে 5,75,000 টাকা, গুডউইল আছে। আমরা জানি যখন আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা যখন নির্ণয় করব,
সরাসরি গুডউইল আসবে না, যদি গুডউইল এট কস্ট দেওয়া থাকতো তখনই আমরা আনতাম, এটা আমাদের আগেরও জানা আছে। কিন্তু এই 5,75,000 টাকা এটা কিন্তু টোটাল সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ডিসকাউন্ট অন শেয়ার 3 লক্ষ টাকা, শেয়ার ইস্যুতে যে ডিসকাউন্ট, তো ডিসকাউন্ট অন শেয়ারের যে ডিসকাউন্টটা, এই ডিসকাউন্টটাও কিন্তু সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, সুতরাং এটা সম্পদ হিসাবেই আমি বাদ দিব। তবে ডিসকাউন্ট অন শেয়ার এটা কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে তো আর আসার কথা না, এটা আসবে না। যে ক্লাসটা রেকর্ড করে রাখতেছি এটা ড্রাইভে দেওয়া হবে পরবর্তীতে। আচ্ছা, তারপরে কি আছে, ইনভেস্টমেন্ট আছে 15,75,000 টাকা। ইনভেস্টমেন্ট 15,75,000। ক্যাশ এট ব্যাংক 2 লক্ষ, ক্যাশ ইন হ্যান্ড 1 লক্ষ। এই সম্পদগুলা টোটাল এসেটসের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন আমি যদি এই সম্পদগুলা মাইনাস করে দেই তখন আমি আদার এসেটসটা কিন্তু এখানে পেয়ে যাব। একটু পরে আমি মাইনাস করে দেখাচ্ছি তোমাদের, একটা একটা করে কাজ করি। অতিরিক্ত একটা তথ্য দেওয়া আছে যে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, এই যে ইনভেস্টমেন্টটা এটার বাজার মূল্য বর্তমানে 18 লক্ষ টাকা, আর এখানে আবার 3 লক্ষ টাকা নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আছে। তো আমি কিন্তু ইনভেস্টমেন্টের বাজার মূল্য যে 18 লক্ষ টাকা, আদার এসেটস নির্ণয় করার সময় ওই 18 লক্ষ টাকাই নিব, এমনিতে যে ইনভেস্টমেন্টের টাকা দেওয়া আছে এইটা নিব না। এইটা হচ্ছে মনে রাখার মতো তোমাদের আরেকটা বিষয়, যদি এরকম প্রশ্নটা থাকে, যেটা বাজার মূল্য আছে ওইটাই কিন্তু আমি নিব। তাহলে আমি এই কাজটা করি, কি কাজ, এখন আমি 75 লক্ষ টাকা থেকে মানে টোটাল এসেটস থেকে আমি গুডউইল মাইনাস করব, ডিসকাউন্ট শেয়ার মাইনাস করব, ইনভেস্টমেন্ট আমি মাইনাস করব, ঠিক আছে, কিন্তু টাকাটা আমি ইনভেস্টমেন্টের যে 18 লক্ষ টাকা ওইটাই নিব। ক্যাশ এট ব্যাংক 2 লক্ষ টাকা, ক্যাশ ইন হ্যান্ড 1 লক্ষ টাকা, এগুলো মাইনাস করে আদার এসেটসটা আমি যদি প্রথমে বাহির করতে চাই, এই যে দেখো ক্লাসের রেকর্ডিং যারা পরবর্তীতে দেখবেন ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখবেন যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। একটা টেবিল অঙ্কন করে নিলাম, এখানে অ্যাকাউন্ট টাইটেলস অথবা ডিটেলস যে কোনোটা দিতে পারো। টাকা টাকা আদার এসেটস এখন বাহির করতেছি। টোটাল এসেটস 75 লক্ষ টাকা ছিল। এখন যাবতীয় সম্পদ যেগুলো এখানে অন্তর্ভুক্ত আছে, এই গুডউইলটা 5,75,000, ডিসকাউন্ট অন শেয়ার 3 লক্ষ, টোটাল ইনভেস্টমেন্ট বাজার মূল্য যেটা 18 লক্ষ ওইটাই আমি আনলাম, আমি আর 15,75,000 এখানে আনি নাই। ক্যাশ এট ব্যাংক 2 লক্ষ টাকা, ক্যাশ ইন হ্যান্ড 1 লক্ষ টাকা, সম্পদগুলো যোগ করে নিলাম, যোগ করে নিলে 29,75,000 টাকা হয়। 75 লক্ষ টাকা থেকে 29,75,000 যদি আমি বাদ দিই, মানে টোটাল এসেটসের মধ্যে এই সকল সম্পত্তি শুধু নামগুলো আছে, আমি যদি এগুলো বাদ দিয়ে দিই তাহলে অন্যান্য সম্পত্তি আদার এসেটস এগুলাই তো থাকে, তাই না? ওই পদ্ধতিতে আমাদের আদার এসেটসটা বাহির করে নিতে হবে। বাহির করে নিতে হবে মূলত ক্যাপিটাল এমপ্লয়েডটা সঠিকভাবে নির্ণয় করার জন্য, আদার এসেটসের প্রয়োজন পড়বে। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত চলে আসলাম। প্রশ্নটা যদি আমি আবার দেখি, গুডউইল নির্ণয় করার জন্য বলা হয়েছে, কিন্তু কোন পদ্ধতিতে করব সেটা বলা হয় নাই। কোনো পদ্ধতি যদি বলা না হয় তখন আমরা কোন পদ্ধতিতে করব? অবশ্যই সুপার প্রফিট মেথড, সবসময় এটা মনে রাখতে হবে। কোনো পদ্ধতিতে বলা না হলে আমরা সবসময় সুপার প্রফিট মেথডে অঙ্কের সমাধান করব। যেহেতু মোটামুটি কঠিন অঙ্ক, এটা 2022 সালে তোমাদের পরীক্ষায় আসছে, প্রথমে একবার দেখে দেখে অঙ্কের সমাধান করো, তারপর না দেখে করার চেষ্টা করো, এর চেয়ে কঠিন অঙ্ক পরীক্ষায় থাকবে না ইনশাল্লাহ। এখন আমি যে ক্যাপিটাল এমপ্লয়েডটা বাইর করব, সকল সম্পদের বর্তমান মূল্যটাই তো আমাকে বাইর করতে হবে, তাই না? তো এখন আমি এই মুহূর্তে টোটাল এসেস যেটা এটা বাদ দিয়ে দিলাম, কারণ টোটাল এসেসের মধ্যে কী কী সম্পদ অন্তর্ভুক্ত আছে এবং আদার এসেসটা কত সেটা তো ওয়ার্কিং করে আমি পেয়েই গেছি। তো টোটাল এসেস এটা আর আমার দেখার বিষয় না। এখন আমি দেখি যে গুডউইল আছে 5,75,000, এটা তো এট কস্ট দিয়ে দেওয়া নেই, সুতরাং এটা তো আর আসবে না।
ডিসকাউন্ট অন শেয়ার, শেয়ারের যে ডিসকাউন্টটা সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত আছে এটা তো আর এখন থেকে আর প্রয়োজন নেই, শেয়ারের ডিসকাউন্ট ওইটা তো চলে গেছে, তো এটাও তো আমি ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আনবো না। ইনভেস্টমেন্টের যে টাকাটা 15,75,000, এটার আবার মার্কেট ভ্যালু দেওয়া আছে 18,00,000। এখন মার্কেট ভ্যালু তো আমাকে আনতেই হবে 18,00,000, কিন্তু এখানে বলা হয়েছে যেখানে 3,00,000 টাকা আবার রিপ্রেজেন্ট আইডিয়াল ফান্ড, নিষ্ক্রিয় বা নন ট্রেডিং, তাই না? তো আমি এখন 18,00,000 টাকা থেকে 3,00,000 টাকা মাইনাস করে দিব। আমি বর্তমান মূল্য 18,00,000 টাকাই ধরে নিব। 18,00,000 টাকা থেকে নন ট্রেডিং 3,00,000 বাদ দিয়ে বাকি থাকবে কত? 15,00,000 টাকা। ওই 15,00,000 টাকাই কিন্তু আমি ইনভেস্টমেন্টের বর্তমান মূল্যটা আনবো। আর তো কোনো সম্পত্তি নেই। আচ্ছা, এখানে কি কোনো কারেন্ট লাইবিলিটি আছে? শর্ট টার্ম লোন বা শর্ট টার্ম লাইবিলিটি তো একই। শর্ট টার্ম লাইবিলিটির আরেকটা নাম হলো কারেন্ট লাইবিলিটি। এইটার টাকার পরিমাণটা কত? 11,25,000 টাকা শর্ট টার্ম লোন। তো এটাই আমি এখন ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে নিয়ে আসছি। ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করো যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। নাম্বার 1, ওয়ার্কিং ক্যাপিটাল এমপ্লয়েড। একটা টেবিল অঙ্কন করে নেবেন, অ্যাকাউন্ট টাইটেলস, টাকা টাকা। এখানে তুমি ধারাবাহিকও আনতে পারো, যেমন ক্যাশেড ব্যাংক আছে 2,00,000 টাকা নিয়ে আসো, ক্যাশ ইন হ্যান্ড 1,00,000 টাকা। ইনভেস্টমেন্ট 18,00,000 টাকা থেকে 3,00,000 বাদ দিয়ে 15,00,000 টাকা আনা হলো। আদার এসেস যেগুলো আছে 45,25,000, ওইখানে কি কি অন্তর্ভুক্ত আছে আমার জানা নেই, আমার এটা জানা নেই, কিন্তু এগুলো তো সম্পদ, তো সম্পদ হিসাবে তো এগুলো আমি বাদ দিতে পারি না। সুতরাং অন্যান্য যত সম্পদ সেটাই তুমি এখানে অন্তর্ভুক্ত করে দিবে। এটা হচ্ছে মনে রাখার মতো আরেকটা বিষয় তোমার এই অঙ্কের মধ্যে। 4টা সম্পদই যোগ করে নাও, 63,25,000। কারেন্ট লাইবিলিটির মধ্যে শর্ট টার্ম লোন একটাই আছে 11,25,000, তো এটা বাদ দিতে হয়। 63,25,000 থেকে 11,25,000 বাদ দিয়ে দিলে ক্যাপিটাল এমপ্লয়েড পাওয়া যায় 52,00,000 টাকা। এটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি পরেরটায় যাই। পরে তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, ওইটাই নির্ণয় করতে হবে। তো ক্যাপিটাল এমপ্লয়েড আমি এখানে 52,00,000 টাকা প্রথমে বসিয়ে দিলাম। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বলে এই জায়গায় যা যা আনতে হবে একবার আমি প্রশ্ন থেকে দেখাচ্ছি, প্রশ্নটা তোমরা লক্ষ্য করো। প্রশ্নটা আমি শেষবারের মতো দেখিয়ে দিই। এখানে দীর্ঘমেয়াদী দুইটা দায় আছে। দীর্ঘমেয়াদী দুইটা দায়ের মধ্যে লং টার্ম লোন একটা 5,75,000 টাকা, আরেকটা 9,75,000 টাকা। যেহেতু এটা দীর্ঘমেয়াদী, এইটার ইন্টারেস্টটা কি হয় আমরা জানি, বন্ডের ইন্টারেস্ট বা ডিবেঞ্চারের ইন্টারেস্ট। আমাদের হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাহির করার সময় এটা কি করতে হয়? এটা সব সময় প্লাস করতে হয় আমরা জানি। লং টার্ম লং টার্ম লোন বা লং টার্ম ডিবেঞ্চার যেটা ঋণপত্র, বন্ড, ঋণপত্রের আরেকটা নাম ডিবেঞ্চার, আরেকটা নাম বন্ড। দীর্ঘমেয়াদী দায়ও একই রকম। তো দীর্ঘমেয়াদী কোনো দায় যদি থাকে, দীর্ঘমেয়াদী দায় এখানে কয়টা? লং টার্ম লোন 5,75,000 একটা, 9,75,000 একটা, টোটাল দুইটা। ওই দুইটা টাকার উপরে যে ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্টটা আমাদেরকে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিটে সবসময় প্লাস করতে হয়, আমরা এটা জানি। আমাদের অঙ্কের মধ্যে যেহেতু নন ট্রেডিং ইনভেস্টমেন্ট দেওয়া আছে, এই যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অফ টাকা 18,00,000, যেখানে 3,00,000 টাকা আইডিয়াল ফান্ড বা নন ট্রেডিং। 18,00,000 টাকার মধ্যে 3,00,000 টাকা নন ট্রেডিং। এই নন ট্রেডিং ইনভেস্টমেন্ট উল্লেখ থাকলেই অঙ্কের মধ্যে এইটার ইন্টারেস্টটা কী করতে হয়? সব সময় মাইনাস করতে হয়। নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট হয় মাইনাস, আর দীর্ঘমেয়াদী দায়ে ডিবেঞ্চার, বন্ড এগুলোর ইন্টারেস্ট হয় প্লাস। বিষয়টা ক্লিয়ার? তারপর আরেকটা প্রশ্ন, অঙ্কটার মধ্যে কি পরিমাণ ইন্টারেস্ট নিব সেটা তো বলে নাই, এখন কি করব? এটার উত্তর হলো, এই যে ইনভেস্টমেন্ট নন ট্রেডিং 3,00,000 টাকা, এই 3,00,000 টাকার ইন্টারেস্ট কত সেটা তো বলে নাই, তখন তুমি ধরে নিতে পারো 10%। এইটা ধরে নেওয়ার নিয়ম আছে, সঠিক নিয়ম, তুমি এটা 10% ধরে নিতে পারো। আচ্ছা, দীর্ঘমেয়াদী দায়ের কি পরিমাণ ইন্টারেস্ট সেটাও তো বলে নাই, তখন এটা ধরে নিতে পারো তুমি 6%। তো এগুলো হচ্ছে মনে রাখার মতো বিষয়। তাহলে দীর্ঘমেয়াদী দায়ের উপরে আমি ধরে নিব 6%,
আর নন ট্রেডিং ইনভেস্টমেন্ট এটার উপরে আমি ধরে নিব 10%। এই তো এটা সমাধান হয়ে গেল। আচ্ছা, তারপর এখানে বলা হয়েছে লাস্ট 3 ইয়ার্স 2020 সালে 8 লক্ষ, 21 সালে 9 লক্ষ, 22 সালে 13 লক্ষ। প্রশ্ন হলো কারেন্ট ইয়ার প্রফিট কত? 13 লক্ষ টাকা। কারেন্ট ইয়ার প্রফিট 13 লক্ষ টাকা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। কারেন্ট ইয়ার প্রফিট 13 লক্ষ টাকা বুঝলাম। তারপর দীর্ঘমেয়াদী দায় এখানে আমি পেয়েছি 5 লক্ষ 75 আর 9 লক্ষ 75, এই দুইটাই কিন্তু আমি যোগ করব, এটা মনে রেখো। 18 লক্ষ টাকার মধ্যে 18 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা আইডিয়াল ফান্ড আছে, কিন্তু অঙ্কটার মধ্যে ইনভেস্টমেন্ট যদি অতিরিক্ত কোনো তথ্য দেওয়া থাকে তখন আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? এই জায়গায় নন ট্রেডিং ইনভেস্টমেন্ট এটার ইন্টারেস্ট মূলত কীভাবে বাইর করা হবে আমি তোমাদের দেখাই। যেমন এখানে একটা ইনভেস্টমেন্ট আছে 15,75,000 টাকা, ঠিক আছে। এইখানে একটা ইনভেস্টমেন্ট আছে 15,75,000 টাকা। এইখানে আরেকটা ইনভেস্টমেন্ট টোটাল বলা হয়েছে 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা আছে রিপ্রেজেন্ট আইডিয়াল ফান্ড, মানে নন ট্রেডিং। তো এই অবস্থায় এটার সমাধান করার নিয়মটা কি? আমাদের মূল হিসাবের মধ্যে ইনভেস্টমেন্টের যে 15,75,000 টাকা আছে, এটা হলো মনে রাখার মতো বিষয়। 15,75,000 টাকা আছে, এটাকে যে টোটাল 18 লক্ষ টাকা ওইটা দ্বারা ভাগ করতে হবে। তো এখানে ভাগ করলে কি হবে? 18 লক্ষ টাকা দ্বারা ভাগ করলে কি হবে? 18 লক্ষ টাকা দ্বারা যদি এই 15,75,000 টাকাকে ভাগ করা হয়, তাহলে 18 লক্ষ টাকা এটা হচ্ছে ইনভেস্টমেন্টের বর্তমান মূল্য, মার্কেট ভ্যালু, বাজার মূল্য। 18,75,000 টাকাকে বাজার মূল্য দ্বারা ভাগ করে বাজার মূল্যর 1 টাকার ইনভেস্টমেন্ট কী পরিমাণ সেটা পাওয়া যাবে। ওই টাকাকে যে 3 লক্ষ টাকা আছে ওই 3 লক্ষ টাকা দ্বারা সবসময় গুণ করতে হবে। যদি এরকম দুইটা তথ্য দেওয়া থাকে ইনভেস্টমেন্টের, এটা হলো মনে রাখার মতো বিষয়। তো ইনভেস্টমেন্টের টোটাল এসেটসে যে 15,75,000 টাকা আছে এটাকে টোটাল ইনভেস্টমেন্ট 18 লক্ষ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে এখানে নন ট্রেডিং যে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দ্বারা গুণ করে অবশেষে তুমি এখানে যে টাকাটা পাবে ওইটা হবে ফাইনালি নন ট্রেডিং ইনভেস্টমেন্টের টাকা। তারপর ওই টাকার উপরে 10% ইন্টারেস্টটা তুমি নিয়ে নিবে। যত টাকাই হয় না কেন এটা কি হবে, ওইটা পরে মাইনাস করে দিবে। আমি দেখাচ্ছি অঙ্কের মধ্যে। তারপর এতটুকু মনে রাখো যে এখানে নর্মাল রেট অফ রিটার্ন তো আবার 15%, সবগুলা তথ্যই তো দেওয়া আছে, এতটুকু মনে রাখো। এখন গুডউইলটা বাইর হয়ে যাবে। দেখো, যদি অঙ্কের মধ্যে গুডউইল থাকে তাহলে বাইর হবে, না থাকলে তোর বাইর হবে না। অঙ্কটার মধ্যে যদি অতি মুনাফা থাকে তাহলে বাইর হবে। ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এই জায়গায় আমি তো ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করেছি 52 লক্ষ টাকা। তারপর ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এইখানে দেখো প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড 52 লক্ষ টাকা বসানো হয়েছে। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাইর করার নিয়ম হলো চলতি বছরের যে প্রফিট আসছে 13 লক্ষ টাকা আছে না, ওইটা এখানে লেখা হলো, এটা এখানে লেখা হলো। ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ওই যে একটু আগে বলেছিলাম যে ইনভেস্টমেন্ট 15,75,000 টোটাল এসেটসে দেওয়া আছে, ওইটাকে টোটাল ইনভেস্টমেন্ট 18 লক্ষ দ্বারা ভাগ করে নন ট্রেডিং যে 3 লক্ষ ওইটা দ্বারা গুণ করলে এখানে 2,62,500 টাকা আসবে। ওইটাই হবে কি টোটাল এসেটসে যে ইনভেস্টমেন্ট আছে ওই টাকার উপরে কি পাওয়া যাবে, নন ট্রেডিং ইনভেস্টমেন্টটা আসবে, সঠিক হিসাব মেলানোর জন্য। তো 2,62,500 এটা কি করতে হবে একটু আগেই তো বলেছি। 2,62,500 এর 10%, এটা এখানে সবসময় বিক করতে হয় নন ট্রেডিং ইন্টারেস্টের, এই ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট 26,250 পাওয়া গেল। এখন ইন্টারেস্ট অন লং টার্ম লোন বা মর্টগেজ বা দীর্ঘমেয়াদী যে দায় আছে ওইটার ইন্টারেস্ট এখানে যোগ করতে হয়। একটা ছিল 5,75,000, আরেকটা বন্ধকি ছিল 9,15,000, যোগ করলে 15,50,000। এটা কত পার্সেন্ট ইন্টারেস্টটা দেওয়া নেই, ধরে নিলাম 6%, 93,000 টাকা বাহির হবে। এখন 13 লক্ষ এবং 93,000 এগুলো প্লাসের টাকা যোগ করব, যোগ করে 26,250 মাইনাসের টাকা ওই টাকা থেকে বিক করলে 13,66,570। এইটার উপরে 40% ট্যাক্স রেট আমরা এখানে
এই 13,63,750-এর উপরে 40% ট্যাক্স রেট আমরা এখানে বিক করব। অঙ্কের মধ্যে যদি ট্যাক্স রেট দেওয়া না থাকে তাহলে ধরে নেবেন যে এটা 40%, এটা ধরে নেওয়ার নিয়ম আছে। বিক করলে 8,20,050 টাকা থাকবে, ওইটাকে এখন আমরা হাফ করে নিব। 8,20,050 টাকাকে হাফ করে নিলে তখন এইটা হচ্ছে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। উপরের 52 লক্ষ টাকা থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বিক করলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের টাকাটা আমরা এই জায়গায় পেয়ে যাই। আশা করব এই অংশটা সবাই বুঝতে পেরেছেন। কোথায় কি ওয়ার্কিং করতে হবে এটা সবাইকে মনে রাখতে হবে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডও পেয়ে গেলাম এই টাকাটা, ক্যাপিটাল এমপ্লয়েডও পেয়ে গেলাম এই টাকাটা। এখন পরবর্তী ওয়ার্কিংগুলো দেখো। এই জায়গায় তুমি এভারেজ মেনটেইনেবল প্রফিটও বাইর করতে পারো, এই জায়গায় তুমি এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট ওইটাও বাইর করতে পারো, নো প্রবলেম, দুইটাই কিন্তু একই। তো এখানে সমাধানটা কিভাবে করা হলো লক্ষ্য করো। এভারেজ প্রফিট বাইর করার জন্য 3টা বছরের প্রফিট দেওয়া ছিল অঙ্কের মধ্যে। প্রফিট যেহেতু 3টা 3 দ্বারা ভাগ করব, 10 লক্ষ টাকা। ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আমরা কিন্তু আগের ওয়ার্কিংয়েই পেয়েছিলাম 2,62,500 টাকা। ওই আগের যে ওয়ার্কিংটা ওইটা 10% সরাসরি এভাবে ওয়ার্কিং না করে সরাসরি আগের অঙ্ক থেকে আগের এই স্টেপ থেকে বসালে পারো, অসুবিধা নেই। এর ইন্টারেস্ট অন লং টার্ম লোন অ্যান্ড মর্টগেজ এটাও কিন্তু এখানে কি করতে হয়, টোটাল তো 15,50,000 যোগ করে হয়েছিল না। এই যে এই 2,62,500 এর 10% আর এই 15,50,000-এর 6% ডিরেক্ট এখানে বসানো হলো, এই দুইটা 93,000। এখন প্লাসের 10 লাখ আর 93,000 যোগ করো, যোগ করার পর ওই টাকা থেকে 26,250 বিক করলে 10,63,750 টাকা। ওইটা থেকেও এখন 40% ট্যাক্স রেট, মানে এই টাকাটার উপরে 40% ট্যাক্স রেট এত হবে। উপরের টাকা থেকে এটা যদি বিক করি 6,40,050 টাকা, এটাই এটিপি বা এভারেজ মেনটেইনেবল প্রফিট। সবগুলোই পেয়ে গেলাম। এখন বাইর করতে হবে নর্মাল প্রফিট। তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড উপরে পেয়েছি এত, এনআরআর বা নর্মাল রেট অফ রিটার্ন 15% অঙ্কের মধ্যে দেওয়াই আছে, দুইটা গুণ করলে ক্যালকুলেটারে এত পাওয়া যাবে। সুপার প্রফিট এটিপি 6,40,050, নর্মাল প্রফিট এখান থেকে নিলাম 7,18,496। এই টাকা থেকে এটা বিক করলে আমি যখন বিক করতে যাব ক্যালকুলেটারে তখন মাইনাসের উত্তরটা চলে আসবে। আর যেহেতু মাইনাসের উত্তরটা চলে আসছে তার মানে হলো এখানে কোনো অতি মুনাফা নেই। আর যেহেতু কোনো অতি মুনাফা নেই এই জায়গায়, এখন কি করতে হবে, অতি মুনাফা যেহেতু নেই এই জায়গায় আমাদের মাইনাসের মান বের হয়েছে, সুতরাং কোনো গুডউইলও নির্ণয় করার সম্ভব না। সিন্স যেহেতু সুপার প্রফিট ইজ নেগেটিভ, সুপার প্রফিট ইজ নেগেটিভ, এখানে নেগেটিভ মানটা বের হয়েছে না, সো দেয়ার ইজ নো গুডউইল, এখানে কোনো সুনাম নেই, এখানে কোনো গুডউইল নেই। এখন আগের ক্লাসগুলো দেখিয়ে তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করো। এটা 2022 সালে পরীক্ষায় আসছে, একটু কঠিন হয়ে, এর চেয়ে কঠিন আর তোমাদের পরীক্ষায় আসবে না ইনশাল্লাহ। তো ধৈর্য ধরে ক্লাসটা দেখে তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করো। আমি আরও কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে তোমাদের লাইভ ক্লাস নিব, আর এই ক্লাসটা তোমাদের ড্রাইভে রেকর্ডেড থাকবে, এখনই দিয়ে দেওয়া হবে, একটু পরে দেখে নিও। একেবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত কিন্তু ক্লাসগুলো থাকবে।